আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 95 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে সপ্তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং। তো আজকের ক্লাস টপিকটি শুরু করার আগে আমরা কিছু, প্রথমে গত ক্লাসে আমি হোমওয়ার্কটি দিয়েছিলাম, সেটির সাথে আরো কিছু বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি, তারপরে আজকের টপিকে আসব। প্রথমত আমরা যদি দেখি, লিঙ্কডইনে আমি বলেছিলাম কানেকশন বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। কানেকশনটি কি? অনেকেই কিন্তু জানি, অনেকেই কিন্তু জানি না। তো প্রথমে আমরা কানেকশনটি বিষয় নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছি আমার এখানে 500+ কানেকশন আছে। তো লিঙ্কডইনে কানেকশনটি কি? লিঙ্কডইন কানেকশন এবং ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট বিষয়টি অনেকটা কাছাকাছি, কিন্তু আবার কাছাকাছি না। বিষয়টি কেমন? মনে করেন আমরা ফেসবুকে যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চাই, আমরা চাইলেই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি। অথবা যদি ফেসবুকে কেউ নিজের প্রোফাইল লক না করে থাকে, তার সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমরা দেখতে পারি। এটি কিন্তু আমরা সবাই জানি। লিঙ্কডইনে কিন্তু একটু আলাদা। কিরকম আলাদা? লিঙ্কডইনে আপনি চাইলেই যে কারো ইনফরমেশনগুলো দেখতে পারবেন না। লিঙ্কডইনে আপনি কাদের কাদের ইনফরমেশন দেখতে পারবেন সেগুলো আমরা বুঝি আগে। লিঙ্কডইনের ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা যদি একটু দেখেন, এখানে আমার পাশে কিছু লেখা আছে। লিঙ্কডইনে আমি কি বললাম? লিঙ্কডইনে ফ্রেন্ড রিকোয়েস্ট হয় না, ফ্রেন্ডদের কি বলে? কানেকশন বলে। এটুকু আমার ক্লিয়ার হই আগে। লিঙ্কডইনে কি বলে? কানেকশন বলে। নেক্সট এখানে লেখা আছে যে ফার্স্ট এবং সেকেন্ড। এটি দ্বারা আসলে কি বোঝানো যেতে পারে? এটি কি আমরা কিছুটা আন্দাজ করতে পারি বা গেস করতে পারি? আমাকে একটু কমেন্টে জানান। আমরা কি গেস করতে পারি এটি কি বোঝানো যেতে পারে? ওকে, আমি বুঝতে পারলাম, এখন আমরা গেস করতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি আপনাদের একটু বোঝানোর ট্রাই করি। ঠিক আছে, বোঝানোর ট্রাই করি। মনে করি আমরা যদি ফেসবুকে থাকতাম, ফেসবুকে যদি আমরা চিন্তা করি, মনে করেন এটা হলাম আমি। আমার যদি একটা ফ্রেন্ড থাকতো, তার যদি একটা ফ্রেন্ড থাকতো, তাহলে আমরা কি বলতাম? ফ্রেন্ডের ফ্রেন্ড। আর যদি তারপরে তার ফ্রেন্ড থাকতো, ফেসবুক কি বলতো? তার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। এরকম বলতো না? এটা কিন্তু আমরা বুঝি। আমাকে বলেন, এই বিষয়টি আমরা কি সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এ ভাই বলে না যে ফেসবুকে মাই ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, তাই বলে না? এখন লিঙ্কডইনে বিষয়টি কি? লিঙ্কডইনে বলে এটা যদি আমি হই, লিঙ্কডইনে এ আমার ফার্স্ট ফ্রেন্ড, ফার্স্ট কানেকশন, তাহলে সে কি হবে? সে হবে সেকেন্ড কানেকশন, এবং তারপরে যে হবে সে হবে থার্ড কানেকশন। বিষয়টি অনেকটা এখন আমাদের ইজি হয়ে গিয়েছে না বুঝতে? এবং আমি আগেও বলেছি, লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল জায়গা, থার্ড কানেকশনের বাইরে ফোর্থ কানেকশন থাকবে না। তার মানে কি? ফেসবুকে আমরা যে কারো ইনফরমেশন গুলো দেখতে পারি, তার প্রোফাইল যদি লক না থাকে, আমরা থার্ড, মনে করেন আমি কারো, এই ফার্স্ট কানেকশন তো ফ্রেন্ড হিসেবে আছি, এবং ফেসবুকে কি আমি তো ফ্রেন্ডের আছি, এদের সাথে তো আমার ফ্রেন্ডশিপ নেই, তাই না? এটা তো আমরা বুঝি। লিঙ্কডইনে আমি জাস্ট এর সাথে যদি আমার কানেকশন থাকে, আমি এর সবকিছু দেখতে পারবো, এর কি কি ফলো করছে দেখতে পারবো। কিন্তু এর পরবর্তী যে সব মানুষ আছে, তার সব ইনফরমেশন গুলো দেখতে পারবো না।
আমার কথাটি ক্লিয়ার হয়েছি? তার মানে কি, যে আমি যদি একজনের সাথে আমি যুক্ত হয়ে থাকি, তাহলে তাদের যে ফ্রেন্ডরা থাকবে তাদের ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বাকিগুলো আমার যুক্ত হওয়া লাগছে না। তাহলে এটি একটি জালের মতো অবস্থা হচ্ছে না? কিন্তু একইভাবে আমি যদি কারোর সাথে কানেক্ট না হই, আমি কারোর সাথে কানেকশন রাখতে পারছি না। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? তো আমরা যদি না বুঝি এই কথাটি আমাকে একটু বলবেন যে স্যার বুঝতে পারছি নি, বুঝতে পারিনি। আমার কথাটি ক্লিয়ার হয়েছি? আশা করি আমার কথাটি ক্লিয়ার হয়েছে, যে আমার যদি একটা ফ্রেন্ড থাকে, তাহলে বাকিগুলোদের সাথে আমার অলরেডি তাদের ইনফরমেশনগুলো দেখতে পারবো, মানে তারা যাদের সাথে কানেক্ট থাকবে। যদি আমার ফার্স্ট ফ্রেন্ডের সাথে কানেক্টেড না থাকে, তার সাথে কানেক্টেড কারো আমি ইনফরমেশনগুলো দেখতে পারবো না। তাহলে কি লেখা থাকবে? তাহলে তাদের লেখা থাকবে লিঙ্কডইন মেম্বার। কি লেখা থাকবে তাদের প্রোফাইলে? লিঙ্কডইন মেম্বার। ওকে। তো আপনি যদি কোনো প্রোফাইলে লিঙ্কডইন মেম্বার লেখা থাকে, তাহলে কি তাদের প্রোফাইলের নাম লিঙ্কডইন মেম্বার? আমাকে একটু কমেন্টে জানান, তাদের প্রোফাইলের নাম কি লিঙ্কডইন মেম্বার? ভেরি গুড। তাদের প্রোফাইলের নাম লিঙ্কডইন মেম্বার না। লিঙ্কডইন তাদের ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবেন না। কি কারণে? আপনি তাদের সাথে কোনোভাবে কানেক্টেড নেই। তো এটি কি কারণে হলো? হ্যাঁ, ভেরি গুড। তানজির তন্ময় ভাই আরো ক্লিয়ারলি ভাই বুঝতে পেরেছেন। তো তাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের তাদের কোনো না কোনো মানুষের সাথে কানেক্ট থাকতে হবে। তার মানে আমরা যদি কোনো একটি ইউএসএ বেসড পার্সনের সাথে কানেক্টেড থাকতে চাই, তাহলে আমরা যদি ইউএসএ এর পার্সনের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতাম, তাহলে আমরা কোনো না কোনো ইউএস এর সিইও বা কোনো কর্ণধারের এর কানেকশন লিস্টের মধ্যে পড়তে হলেও পড়তে পারি। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করেছি। কিন্তু এখন আমরা যে কয়জন নতুন অ্যাকাউন্ট করেছি, তাদের বলেন, তারা কি সিইও দিয়ে সার্চ দিলে তারা কি তাদের নাম দেখতে পারবেন? তারা কিন্তু তাদের কারোর নাম দেখতে পারবেন না। কেন দেখতে পারবো না? এর কারণ আপনাদের কিন্তু বেশিরভাগই কানেকশন লিস্ট কত? কানেকশন লিস্ট কিন্তু জিরো, তাই না? তাহলে আমরা কি করব? তাহলে আমরা একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাব। তাহলে যদি আমাদের যে কারো, যদি একজন ইউএসএ বেসড বা যে কোনো একটি ভালো কানেকশন থাকে, তাহলেই আমরা একে অপরের সাথে কানেক্টেড হয়ে গেলে আমাদের কানেকশন রিকোয়েস্ট বাড়বে। তো কানেক্টেড কিভাবে করা যায়, কানেকশন রিকোয়েস্ট কিভাবে দেওয়া যায় সেটি আগে দেখিয়ে দেই। কানেকশন রিকোয়েস্ট দেওয়ার জন্য মনে করেন আমি এখানে, যদি বাইরের দেশের মানুষকে দিতে হয় মনে করেন সিইও দিয়ে সার্চ দিলাম। আমি তো সিইও দিয়ে সার্চ দিলে পাবো, আপনারা কিন্তু পাবেন না এখন। পরে আমরা পিপল দিয়ে সার্চ দিলাম। আমরা বাইরের দেশের কোনো মানুষকে দেখেন, আমার কিন্তু প্রচুর কানেকশন আছে। এর জন্য কিন্তু সেকেন্ড হিসেবে দেখা যাচ্ছে। লোকেশন হিসাবে আমি ইউনাইটেড স্টেটস যদি ফলো করি, পরে শো রেজাল্টস দিয়ে আমি সার্চ দেই, তাহলে এখানে সেকেন্ড কেন দেখা যাচ্ছে কি আমরা জানি? কারণ আমার ফার্স্ট কানেকশন কিন্তু অলরেডি আছে, তাই না? তো বুঝতে পারছি আমার কিন্তু অনেক বড় লিস্ট আছে। তো মনে করে আমরা এই পার্সনকে আমরা একটি কানেকশন রিকোয়েস্ট দিব। কানেকশন রিকোয়েস্ট আমরা কিভাবে দিতে পারি? নয়তো এখানে কানেক্ট যে বাটন আছে এখানে ক্লিক করব, অথবা ওনাকে একটি নোট দিব। নোট দেওয়া মানে আমরা একটু গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব কাস্টম মেসেজ
ফর লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট। আমরা এভাবে লিখলে অনেক টাইপের একটি সুন্দর মেসেজ পাবো। ঠিক আছে, আমরা একটু চিন্তা করি, আমরা যদি একজনকে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দেই তাহলে বিষয়টি কিভাবে হবে। আর একটি সুন্দর মতো যদি মেসেজ লিখে দেই যে স্যার, আমি আপনার প্রোফাইলটি দেখেছি, আপনার প্রোফাইল দেখে আমার খুব ভালো লেগেছে, আপনার সাথে আপনার পছন্দের সাথে আমার পছন্দ মিলে, তাই স্যার আমি আপনার সাথে কানেক্ট হতে চাই, প্লিজ আমাকে একটু কানেকশন রিকোয়েস্টটি একসেপ্ট করেন। তো বলেন, আমরা যদি এভাবে করে একটি কানেকশন রিকোয়েস্ট দেই, উনি কি একসেপ্ট করার পসিবিলিটি বেশি, নাকি জাস্ট কানেকশন রিকোয়েস্ট দিয়ে দিলাম ওটি দিলে আর কি বেশি একসেপ্ট হওয়ার সম্ভাবনা আছে? ঠিক আছে, তো মনে করেন এখান থেকে আমরা যে কোনো একটি দিলাম। মনে করেন এখানে একটা আছে, এখানে আমরা গুগল থেকে যে কোনো একটি দিলেই হয়। আমি একটা আপনাকে মেসেজ করে দিচ্ছি, মেসেজ করে দিচ্ছি, চ্যাটে পেয়েছেন। এরকম অনেকগুলো আমাদের ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নিলেই হবে। তো আই এম লুকিং ফর এ, তো এখান থেকে আমরা মনে করেন এটা কপি করলাম। ঠিক আছে, কপি করে ওনাকে একটু পাঠাই। এবং আমরা যদি এটি নোট করে পাঠাতে চাই, প্রতি মাসে আমরা শুধুমাত্র 5টা করে পাঠাতে পারবো। নোট দিয়ে পাঠাতে কয়টা পারবো প্রতি মাসে? আমরা 5টার বেশি কিন্তু পাঠাতে পারবো না। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তারপরে আমরা এখানে দিলাম, তো এখানে যে 4টা কিন্তু বাকি আছে আমার এই মাসে, দেখতে পাচ্ছি? আশা করি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা লিখলাম যে লুইস স্যার, আই এম লুকিং ফরওয়ার্ড টু কানেক্ট উইথ ইউ, with connect like mindset professionals who are, এটুকু লিখলাম। স্যার, আই এম লুকিং টু কানেক্ট উইথ ইউ। তাও মনে হচ্ছে লাইনটি অত সুন্দর হয়নি। যদি আপনার মনে হয় লাইনটি সুন্দর হয়নি, তাহলে আমরা চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি থেকে একটু জিজ্ঞেস করে নিব, মেক ইট এ গুড লাইন। জাস্ট দিয়ে আমরা পাঠিয়ে দিলাম। পরে আমরা সেন্ড করে দিলাম। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। দেখবেন খুব সুন্দর মতো আমরা একটি মেসেজ করা দেখতে পারলাম। এরপর আমরা সেন্ড করে দিলাম। কানেকশন রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় এটা আমরা দেখে নিলাম। এখন আমাদের কিন্তু যে কয়জন আছি, এরা যদি একে অপরের সাথে কানেক্টেড হয়ে যেতাম তাহলে বেটার হতো না? তো আমি আপনাদের জন্য কি করতে পারি, আমি কি করলাম, আমি আপনাদের জন্য একটি ছবি, একটি প্ল্যাটফর্ম রেডি করে দেই, যেখানে সবাই সবার ইউআরএল কপি করে দিবেন। তো এই ছবিটা যে আছে, এই ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যাদের লিঙ্কডইন আইডি হয়ে গেছে তারা তাদের লিঙ্কডইন আইডি এখানে আর কি কপি করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন ইজিলি আপনাদের কিন্তু 50-এর উপরে কানেকশন হয়ে যাবে। সবাইকে নিজের ইউজার আইডি, লিঙ্কডইন আইডি কপি করতে পারেন না? আশা করি পারেন। জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি এখানে ক্লিয়ার করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো নিজেদের মধ্যে তো অবশ্যই কাস্টম মেসেজ দেওয়ার দরকার নেই, একে অপরকে জাস্ট কানেক্ট করে দিবেন। ঠিক আছে, এভাবে করে কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পরে আমরা কোথায় আসব? আমরা মাই নেটওয়ার্ক দেখতে পাচ্ছি সবাই। মাই নেটওয়ার্কে আসব। মাই নেটওয়ার্কে এসে
একে অপরকে দেখবো কে কাকে মেসেজ দিয়েছে। আমরা পারবো না সবাই? আশা করি সবাই সবাইকে কানেক্ট করব, তাহলে ইজিলি দেখবেন নিজেদের কিন্তু কানেকশন রিকোয়েস্ট বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছি? আমি কিন্তু দিয়ে দিয়েছি। সবাই কি করবেন, একে অপরকে কানেক্ট করবেন। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আজকে আমরা ক্লাস টপিকে যাই। ক্লাস টপিকে যাওয়ার আগে আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি। তো গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে লিঙ্কডইনের কিছু প্রবলেম নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব, তাই তো? তো লিঙ্কডইনের আর কিছু প্রবলেম আছে যেটি আপনারা আর কি সলভ হবেন বা আপনারা ফেস করবেন, সেগুলো আমি প্রথমেই আপনাদের সাথে দেখিয়ে দিই। ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি, তারপরে আপনাদের সাথে বাকিগুলো আলোচনা করছি। ঠিক আছে? তো গত ক্লাস যেগুলো দেখেছেন ওগুলো সবাই কি ক্লিয়ার হয়েছে না? আমি কিন্তু গত ক্লাসে যা যা আছে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি। ওকে, এখন আমরা দেখব যে আমাদের কি কি জিনিস করতে হবে। আমরা যদি সুন্দর মতো আমার অনুযায়ী অ্যাকাউন্টটি করে থাকি, তাহলে দেখবেন সুন্দর মতো আপনার অ্যাকাউন্টটি চলতে থাকবে। ঠিক আছে? কিন্তু আমরা এশিয়া মহাদেশে যারা থাকি তাদের অ্যাকাউন্টটি কিন্তু, তারা আর কি যেটা করে থাকি, তারা বেশিরভাগই অনার্সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট করে থাকি। লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট করার পরে বেশিরভাগই দেখা যায় অ্যাকাউন্ট করার পরে আর ইউজ করে না। ঠিক আছে? তো এগুলো প্রায় লিঙ্কডইন দেখে থাকে। তো এই কারণে কি করে, যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট এশিয়া মহাদেশ থেকে একটা করা হয়, তখন তারা কয়েকদিন পরে লিঙ্কডইন অ্যাকাউন্টের উপর একটা রেস্ট্রিকশন বসিয়ে দেয়। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। লিঙ্কডইনের রেস্ট্রিকশন বসিয়ে দেয়। যখন লিঙ্কডইনে রেজিস্ট্রেশন বসিয়ে দিবে তখন আপনার স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে। যখন লগ ইন করবেন তখন আপনার এরকম ইনস্ট্রাকশন আসবে। আমরা ক্লিয়ার হয়েছি? তো এরকম কেন আসছে? কারণ এটা আমাদের এশিয়া মহাদেশের মানুষদের একটি সম্ভাবনা, যেটি আর কি করে, তারা নিজেরা নিজেদের অ্যাকাউন্ট বারবার করতে যায় দেখে লিঙ্কডইন এই কাজটি নর্মালি আমাদের দেশীয় মানুষের সাথে করে থাকে। ঠিক আছে? তো এরকম হলে আপনারা কি কি করবেন সেগুলো আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? এবং আমি বারবার বলবো আজকে ক্লাসটি আমরা এমনভাবে মনোযোগ করে দেখব এবং ভিডিওতে থাকবে। যদি আমরা প্রবলেমে পড়ি, আমরা বারবার এই ভিডিওতে এসে দেখব। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমাকে বারবার মেসেজ দিবেন না স্যার আমি নেক্সট কি করব। আমরা পারবো না সবাই? এই কারণেই কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করেছি। ওকে, এখন যদি আমাদের এরকম আসে, আমার আপনাদের কাছে বলা থাকবে আমরা মোবাইল ইউজ করব। ঠিক আছে? তো আমরা এরকম যদি আসে, আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা অনলি এবং অনলি মোবাইল দিয়ে ট্রাই করবেন। কি করবেন? মোবাইলে যাবেন এবং অলওয়েজ আমি নর্মালি কি বলি, মোবাইলে ডেস্কটপ মোড অন রাখতে। এখানে আপনারা কি করবেন? ডেস্কটপ মোড অফ রাখবেন। মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে আপনারা লিঙ্কডইন এ লগ ইন করবেন। লিঙ্কডইনে কি করবেন? লগ ইন করবেন। লগ ইন আমরা বুঝি, লগ ইন করবেন এবং ডেস্কটপ মোড অফ করবেন। ডেস্কটপ মোড অফ করবেন। অফ করে আমরা দেখলেই দেখবেন আপনাদের কিন্তু এই সেম অপশন আসছে কিন্তু অন্যরকম অপশন আসছে। আর যদি আপনারা যদি ডেস্কটপ থেকেই আসেন তাহলে এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু সেম মোবাইলে যেতে বলবে। কিউআর কোড
কোড কিউআর স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে আপনাকে মোবাইল দিয়ে জয়েন করতে বলবে। তো আপনার এভাবে করে কষ্ট করে মোবাইল দিয়ে জয়েন করার থেকে আপনি যদি ডাইরেক্টলি মোবাইল থেকে জয়েন করেন সেটা বেটার হবে। ঠিক আছে, মোবাইল দিয়ে লগ ইন করবেন এবং ডেস্কটপ মোড অফ করে মোবাইল দিয়ে লগ ইন করবেন। যদি মোবাইল দিয়ে লগ ইন করেন তাহলে দেখবেন এরকম ইন্টারফেস আসছে। ঠিক আছে, আমি বারবার বলছি, 100 বার বলছি, ডেস্কটপ মোড অফ করবেন। ঠিক আছে, এবং মোবাইল দিয়ে ডেস্কটপ মোড অফ করবেন, ডেস্কটপ মোড অফ, এবং গুগল ক্রোম, ঠিক আছে, CHROME, গুগল ক্রোম থেকে ইউজ করবেন। আপনারা গুগল যে আছে গুগল থেকে করবেন না, ঠিক আছে, গুগল ক্রোম ইউজ করবেন। তারপরে আপনি এখানে ভেরিফাই উইথ পার্সোনা দেখতে পাচ্ছি, ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করবেন। তাহলে আপনাদের এরকম একটি অপশন আসবে যে আপনার স্মার্ট এনআইডি দেওয়ার অপশন আসবে। এখানে দুটো টিক চিহ্ন দিবেন এবং এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন আছে, এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন আমার মাত্র 10% বা 5% স্টুডেন্টের এই অপশনটি আসে না। ঠিক আছে, আমার 5% স্টুডেন্টের এই অপশন আসে না। যদি আপনার এই অপশনটি না আসে তাহলে আপনার পাসপোর্ট দিতে হবে। ওকে, যদি আপনার এই অপশনটি বা এই পেজটি না আসে তাহলে পাসপোর্ট দিতে হবে। আর যদি আপনার এই অপশনটি আসে তাহলে আমরা ন্যাশনাল আইডি দিব। এটা আপনার কোন আইডি চাইবে? অনলি অ্যান্ড অনলি স্মার্ট এনআইডি সে বলছে এখানে। আর তারা বাংলা কথা তো জানে না যে আমরা বাংলাদেশি মানুষ, আমাদের কাছে দুটো আইডি থাকে। বাইরের দেশের মানুষরা জানে না আমাদের কাছে দুই টাইপের আইডি থাকে, একটা সাধারণ আইডি, একটা স্মার্ট আইডি। তো আমরা স্মার্ট আইডি ইউজ করব। ঠিক আছে, আপনি আপনার পুরাতন আইডি দিয়ে যতবারই ক্লিক করেন না কেন আপনার রেজাল্ট পাবেন না। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমার বাংলা কথায় আমরা বুঝতে পেরেছি। এরপর ন্যাশনাল আইডিতে ক্লিক করবেন। তারপরে আপনার ন্যাশনাল আইডি তারা স্ক্যান করবে। তো স্ক্যান করার জন্য আমরা যে ছবি যে বাটনটি আছে এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু অনেক টাইপের অ্যালাউ আসবে, যে আপনার ক্যামেরাটি ওপেন করতে হবে নাকি, বা এরকম কোনো অনেকগুলো অ্যালার্ট আসবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে কয়টি অ্যালাউ আসবে সব কটি আপনারা অ্যালাউ দিবেন। ঠিক আছে, কোনোটি কিন্তু ভুলেও ডিসঅ্যালাউ দিবেন না। ঠিক আছে, আমার অনেক স্টুডেন্ট ডিসঅ্যালাউ দিয়ে আমাকে বলে, স্যার আমি তো ভুলে ক্লিক করে দিয়েছি, অ্যালাউ দেইনি, এখন কি করব? তো আমার বেশিরভাগ স্টুডেন্টের সেটিংসে গিয়ে আবার ওয়েবসাইটটি অ্যালাউ করার মতো অপশন থাকে না। তো না, এরকম যদি অপশন হয়ে যায় তাহলে নয়তো ব্রাউজারটি আবার আনইনস্টল করে ইনস্টল করবেন, নয়তো আরেকটি মোবাইলে ট্রাই করবেন। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা এরকম সমস্যা না ক্রিয়েট করে ডাইরেক্ট সমগ্র কিছু যা যা এখানে এসে আসে আমরা অ্যালাউ করব, যাতে আমাদের ক্যামেরা ওপেন হয়। তো ক্যামেরাটি ওপেন করলে আমাদের এখানে স্মার্ট এনআইডি কার্ড দেখা যাবে। তো আমার প্রায় 50% স্টুডেন্টের একটি সমস্যা হয়, হাত কাঁপে। ঠিক আছে, তো হাত কাঁপা নিয়ে আসলে আমার খুবই সমস্যা, আমার স্টুডেন্টদের হাত কাঁপে। তো আমি আপনাদের বলবো যদি খুবই হাত কাঁপে দুটো কাজ করতে পারেন। যেমন আমার একটা স্টুডেন্ট করেছে, দুটো বইয়ের স্তূপ নিয়ে নিজের হাত রেখে তারপরে ছবি তুলেছে। আরেকটা কাজ করতে পারেন, দোকান থেকে একটা মোবাইল স্ট্যান্ড কিনে নিয়ে এসে তারপরে এই কাজটি বা এই ছবিটি তুলতে পারেন। আমরা ক্লিয়ার? কিন্তু হাত কাঁপাকাঁপি ছবি দিলে আপনার এই জায়গা থেকে আপনারা কিন্তু যেতে পারবেন না। ঠিক আছে, তো যখন ছবিটি তুলবেন এখানে এই জায়গাটি সাদা দাগ দেখতে পারবেন, আমার স্ক্রিনশটে আসেনি। এখানে এই জায়গা দিয়ে একটি সাদা দাগ দেখতে পারবেন, সবাই দেখতে পাচ্ছি আমার দাগটি সোজা হচ্ছে না। তো এই সাদা দাগে
ট্রাই করবেন আপনার এই ডাটাগুলো যাতে থাকে। এবং চিপটি, এই চিপটি কিন্তু আমাদের হলো মেইন জিনিস। সে কিন্তু আপনি যখন দিবেন সে এগুলো সুন্দর মতো স্ক্যান করবে। ঠিক আছে, এটি হলো একটা। নেক্সট, আমরা যে যখন দিব তখন এখানে দেখব চারটি দাগ আছে, দেখতে পাচ্ছি এখানে চারটি কিন্তু ক্যামেরার মতো দাগ আছে। এই চারটি ক্যামেরার মধ্যে আমাদের যাতে স্মার্ট এনআইডি কার্ড প্লেসমেন্ট থাকে, এই চারটি দাগের বাইরে যাতে না যায়। আমরা প্লেসমেন্ট গুলো বুঝতে পেরেছি। আশা করি প্লেসমেন্ট গুলো কিন্তু আমি বুঝতে পেরেছি। এগুলো হলো ট্রিক যেগুলো আমি নিজে দেখেছি। ওকে, যদি আমরা সবগুলো ফিল আপ করতে পারি, হাত কাঁপবে না, প্লেসমেন্ট গুলো ঠিক থাকবে, সাদা দাগগুলো ঠিক মতো প্লেস হবে, তাহলে তারা নেক্সট ইউজ দিস ফটোতে ক্লিক করলে তারা পিছনের দিকে ক্লিক করবে। এবং এখানে আমি সুন্দর মতো দাগটি নিয়েছি, এখানেও একই অবস্থা দেখতে পারবেন যে এ পাশে দুটো দাগ, এই দাগটা কিন্তু আপনার ভিতরের দাগগুলো আর কি সে স্ক্যান করবে। এবং দেখবেন এটা কিন্তু অস্পষ্ট থাকবে। আমরা কি ক্লিয়ার হয়েছি? এটা কি দেখবেন, এটা কিন্তু অস্পষ্ট থাকবে। ওকে, তো এটা অস্পষ্ট থাকবে। এটা যদি আমরা দেখবো, তারপরে ইউজ দিস ফটো যে আছে এখানে আমরা ক্লিক করব। তারপরে আপনার ফ্রন্ট ক্যামেরা আপনার ওপেন করবেন, তাহলে আপনি কিন্তু আপনার ফেস স্ক্যান যেটা আছে এটা আর কি করতে পারবেন। ঠিক আছে, আপনার সামনের ক্যামেরা আপনি ওপেন করবেন। তো এইখানেও কিন্তু কোনো ইন্ডিকেশন থাকলে সেটাও অ্যালাউ করবেন এবং আপনার ফেস স্ক্যান আপনি ওপেন করবেন। তারপরে আপনার সমগ্র ডাটাগুলো আপনারা নিয়ে নেবেন। সমগ্র ডাটাগুলো যদি ঠিকমতো দেন তাহলে কিন্তু আইডিটা আপনার আইডির সমগ্র ডাটাগুলো ওরা নিয়ে নিবে। ঠিক আছে, তো যদি আপনার আইডিটা ঠিকমতো দিয়ে দেওয়া থাকে তাহলে তারা সময় নেবে কত, এখানে দেওয়া আছে 24 থেকে 48 আওয়ার। ঠিক আছে, তো এখানে যদিও লেখা আছে 24 থেকে 48 আওয়ার, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা সময় নেয় 5 দিনের মতো। ঠিক আছে, যদি 5 দিনের মতো আপনার কাজ সলভ না হয় তাহলে নেক্সট কি করতে হবে এটা আমরা আগামী ক্লাসে জানবো। তো আমাদের কয়দিন ওয়েট করা লাগবে? 5 দিন। এটুকু আমরা ক্লিয়ার? আশা করি আমরা আইডি রেস্ট্রিকশন হলে কি করতে হবে এটা আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, এটি হলো প্রথম প্রবলেমের সলভ। নেক্সট প্রবলেম, নো ক্যাপচা প্রবলেম। ঠিক আছে, এটি আমার প্রায় অনেক স্টুডেন্ট প্রবলেম এটি ফেস করে। নো ক্যাপচা প্রবলেম হলে কি দেখবেন? নো ক্যাপচা প্রবলেম হলে আপনারা কিন্তু এগুলো দেখবেন। ঠিক আছে, এখানে কি আমরা সবাই দেখতে পাচ্ছি এটি দাগ? যখন আপনি ভেরিফাইতে ক্লিক করে লগ ইন করতে যাবেন উপরে একটি দাগ দেখতে পারবেন। সবাইকে দেখতে পাচ্ছি? আল ইমরান ভাইয়া দেখতে পাচ্ছেন? ওকে, ভাইয়া অলরেডি নেই, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে যে উপরে দাগটি দেখতে পাচ্ছেন এই দাগটি যদি থাকে তার মানে কি? তার মানে কিন্তু আপনার এই নো ক্যাপচা প্রবলেমটি আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এটির সলভ কি? আমি কিন্তু আগে আপনাদের সলভ গুলো বলছি, ক্লাস কিন্তু আমরা পরে নিব। ঠিক আছে, তো এখানে আমরা এরকম আপনার অপশন আসলে এই প্রবলেমটি আসলে কি কারণে হয়, আপনারা যতবারই ভেরিফাই করবেন ততবারই দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে না, বা এখান থেকে যে পাজলটা আসে পাজলটা মিলছে না। আপনারা বারবারই পাজল করছেন কিন্তু পাজলটা মিলছে না। আমরা পাজল করি না যখন লিঙ্কডইনে সাইন ইন করি, কিন্তু পাজল মিলছে না, পাজল ঠিকই দিচ্ছে কিন্তু হচ্ছে না। তো এই প্রবলেমটি আর কি, সমস্যাটা কি কারণে হয়? এটি আপনার নেটওয়ার্ক এর কারণে হয়। তাহলে আপনার প্রবলেমটি সলভ কি? তো এই প্রবলেমের সলভ হলো আমার জানা মতে 3টি সলভ আছে। প্রথম সলভ হলো আপনার যেহেতু নেটওয়ার্কের সমস্যা তাই আপনি জায়গা চেঞ্জ করবেন। মনে করেন আপনি টাঙ্গাইলে আছেন, ঠিক আছে,
তো আপনি তাহলে ঢাকা চলে যাবেন। ঢাকা গিয়ে আপনার কোনো রিলেটিভের বাসায় গিয়ে সেখানে যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই আপনি ব্যবহার করবেন। তাহলে দেখবেন ওখানে আপনি সুন্দর মতো পাজলটি ব্যবহার করতে পারছেন। ঠিক আছে, এটি হলো 1 নাম্বার সলভ। 2 নাম্বার সলভ হলো, মনে করেন যে এখানে এটি হলো মেইন সলভ আর কি। তারপর 2 নাম্বার সলভ যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, যে যদি হয়ে যায় তাহলে আপনার ভাগ্য ভালো, আর কিছু করা লাগবে না, সেটা হলো ফরগেট পাসওয়ার্ড। ঠিক আছে, 3 নাম্বারটা আমি ভুলে গেছি। তো এটা হলো ফরগেট পাসওয়ার্ড সলভ। তো ফরগেট পাসওয়ার্ডটা কি? যদি আমি ফরগেট পাসওয়ার্ড ক্লিক করি তাহলে মাঝে মাঝে হয়ে যায়। তো এখানে আমরা যখন আসব, তো নর্মালি আমরা কি করি, আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই, তাই না? তো এখানে আমরা কি করব, আমরা ফরগেট পাসওয়ার্ড লিখব। ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড লিখলে আমাদের ইমেলে পাসওয়ার্ড যাবে। ইমেলে দিয়ে দিলে আমাদের ইমেলে পাসওয়ার্ড চলে যাবে, ইমেলে একটি কোড যাবে। তো ইমেলের কোডটি আমরা এখানে দিয়ে দিলে দেখবো আমাদের ইজিলি যাবে, আসবে। ঠিক আছে, তাহলে দেখবো আমাদের আর কোডটি দেওয়া লাগবে না। আর থার্ড যেটা বললাম, মনে করেন আপনি ওয়াইফাই চালাচ্ছেন, আপনি ডাটা ইউজ করবেন। ঠিক আছে, এটি হলো আরেকটি ইজি ওয়ে আর কি। এটিতে দেখা যায় যে নর্মালি হয়ে যায়। তাহলে 3টা প্রবলেম আমরা বুঝতে পারলাম, 3টি সলভ। যদি আমরা ওয়াইফাই আমরা জায়গা চেঞ্জ করলাম, নর্মালি ওটাতেই হলো বেস্ট ইউজ। সেকেন্ড আমি বললাম যে ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড দিয়ে নর্মালি হয়ে যায়। আর লাস্ট অ্যান্ড সবচেয়ে ইজি ওয়ে হলো, যেটা আমরা বাসায় বসে ট্রাই করব, আমরা যদি ওয়াইফাই ইউজ করি মোবাইলে, জাস্ট চেঞ্জ করে ডাটা দিয়ে ট্রাই করব। মাঝে মাঝে এটা দিয়ে হয়ে যায়। এটা নর্মালি হওয়ার পসিবিলিটি হলো বলতে পারেন 10%। ঠিক আছে, এটা আমি সবচেয়ে রিলায়েবল বলবো না, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। আমরা এটা নো ক্যাপচার প্রবলেম সলভ পেয়েছি এ পর্যন্ত। রুবেল ভাইয়া, এই 3টা দিয়ে হয় নাই, এরকম এরকম কখনো হয়নি। ঠিক আছে রুবেল ভাইয়া, এখন কথা হলো, যদি আপনার জায়গা চেঞ্জ করা পসিবল না হয়, দেন আপনি আমাকে বলবেন, আমি এখান থেকে আপনার এই অ্যাকাউন্টে ঢুকে পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি আপনার অ্যাকাউন্টে ঢুকে করার ট্রাই করব। ঠিক আছে, যদি আপনার জায়গা চেঞ্জ করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে, কারণ আপনি আর আমি এক জায়গায় নেই। ঠিক আছে রুবেল ভাইয়া, তো এই 3টা বাদে অন্য কোনো সলভ নেই, কারণ এই 3টা ছাড়া অন্য কোনো কারণও থাকবে না। ঠিক আছে রুবেল ভাইয়া, আশা করি আমি বুঝতে পেরেছি। তার লাস্ট অ্যান্ড ফাইনাল হলো মোবাইল ভেরিফিকেশন প্রবলেম। তো সবকিছু সলভ আছে, যদি আপনার এটি আছে, এটির কোনো সলভ নেই। ঠিক আছে, যদি আপনি দেখেন যে এরকম আপনার এসেছে, আপনার এখানে বাংলাদেশ দিলেন, বাংলাদেশ দিয়ে আপনার মোবাইলে কোড আসবে। ঠিক আছে, যদি কোড আসে, কোড আসলে আপনি রেস্ট্রিকশন পেজে চলে যাবেন। ঠিক আছে, যদি কোড আসে, আমি কি বললাম, যদি কোড আসে তাহলে আপনি রেজিস্ট্রেশন পেজে যাবেন। কিন্তু নর্মালি কোড আসার পসিবিলিটি হলো আমার জানা মতে 40%, কারণ খুবই কম স্টুডেন্টের কোড আসে। ওকে, তো যদি কোড আসে আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট আপনি খোলার পসিবিলিটি থাকে। আর আমার যেহেতু বেশিরভাগ দেখা স্টুডেন্টদের কোড আসে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, তখন আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন। ওকে, নিউ অ্যাকাউন্ট খুলবেন। তো নিউ অ্যাকাউন্ট খুললে কি হবে, নিউ অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডাইরেক্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার? নিউ অ্যাকাউন্ট খুললে কি হবে, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। পুরাতন অ্যাকাউন্টটাও রেস্ট্রিক্টেড ছিল, নতুন অ্যাকাউন্টটাও আপনার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। বিষয়টি ক্লিয়ার? তো নতুন অ্যাকাউন্টই রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, যা সেটাকে আপনার স্মার্ট এনআইডি দিয়ে খুলে নেবেন। আমরা ক্লিয়ার? আমাকে বলেন, এই যে আমরা প্রাইমারি সলভগুলো আছেন এগুলো আমরা দেখে নিলাম। জি, পুরো সেম না। মনে করেন আমার কিছু কিছু স্টুডেন্ট, তাদের 300 কানেকশনের একটা আইডি ছিল। ঠিক আছে, তার এই মোবাইল আইডি আসছে, সে বলছে স্যার কি করব।
সে এখন নতুন আইডি করলে তার 300 পাবে? ঠিক আছে। তো সেম না, কিন্তু করার কিছু নেই। বুঝতে পেরেছি ভাইয়া? সেম না, কিন্তু করার কিছু নেই। ওকে। তো এরকম আসলে আসলে করার কিছু থাকে না। ওকে। তো সবকিছু সলভ নেই। তো এটি কেন হয়? এটি আমাদের দেশের কারণেই হয়। মানে এশিয়া মহাদেশ থেকেই হয়। যদি আপনি ইউনাইটেড স্টেটসে থাকতেন তাহলে এই উইন্ডো আসতো না, আপনার জিমেলে আসতো। ঠিক আছে, জিমেলে কোড আসতো। ক্লিয়ার হয়েছি? দেন আপনার কোথায় আসতো? জিমেলে কোড আসতো। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? এই যে প্রবলেমগুলো বললাম, আমাকে একটু সবাই ক্লিয়ার করেন। যদি আমাদের এই প্রবলেমগুলো হয়, নিজেরা ভিডিও দেখে কি ক্লিয়ার হতে পারবো? নিজেরা, আশা করি প্রবলেমগুলো নিজেরা ক্লিয়ার করতে পারবো। ওকে। তাহলে এগুলো প্রবলেম আমাকে ক্লাসে আর বলবেন না, আমি কিন্তু বলে দিব, ক্লাসে ভিডিওতে দেখে দিবেন। ঠিক আছে? এই জন্য কিন্তু আমি কষ্ট করে সবকিছু রেডি করে আপনাদের কাছে স্লাইডে নিয়ে আসি। তাহলে আজকে ক্লাসে আমরা চলে যাই। তো আজকের ক্লাস আমাদের হলো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন অ্যান্ড আর্টিকেল রাইটিং। ঠিক আছে? তো আজকের ক্লাসটি কি? আজকের ক্লাস হলো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে আমরা দেখেছিলাম লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। আমরা দেখি যে প্রায় কিন্তু লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার অনেকগুলো কাজ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে? রেয়ার, কিন্তু করা যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছি কিছু কিছু আছে। আই উইল ক্রিয়েট, আপগ্রেড অ্যান্ড রিম্যাপ প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড, দেখেন একটা কথা আছে, অ্যান্ড বিজনেস পেজ ক্রিয়েশন। তো বিজনেস পেজটি কি এটা আজকে আমরা জানবো। ঠিক আছে? সে কি কি দিচ্ছে, যে এটি বিজনেস পেজ, প্রোফাইল পেজ করে দিবে এবং কোম্পানি পেজ করে দিবে। কোম্পানি পেজটি কি আজকে আমরা জানবো। এবং দেখতে পাচ্ছি নর্মালি কিন্তু বেশিরভাগ সময় লিঙ্কডইন প্রোফাইল এবং কোম্পানি পেজ দুটোই আর কি একসাথে আর কি যুক্ত থাকে নর্মাল টাইমে। তো আমরা আজকে কিন্তু ওটাই করব, যাতে আমরা যদি লিঙ্কডইনে এটি সার্ভিস দিতে যাই তাহলে আর কি দুটোই একসাথে আমরা দিতে পারি। তো এখানে দেখতে পারবো বেশিরভাগ সময় যে এন্টারপ্রেনার ইউজিং মাই স্কিলস। দেখেন আমরা লিঙ্কডইন সামারি লিখতে পারি, আপগ্রেড লিঙ্কডইন, লিঙ্কডইন আপগ্রেড করা কোনো ব্যাপার না। পরে রিম্যাপ লিঙ্কডইন ডিজাইন অ্যান্ড প্রোফাইল অপটিমাইজেশন অ্যান্ড বিজনেস পেজ। আমরা বিজনেস পেজ ছাড়া মোটামুটি কিন্তু সবই পারি। ইওর লিঙ্কডইন সেট আপ করতে পারি টু স্ট্যান্ড আউট। তো কি উনি কি কি দিবে? একটি অপটিমাইজ সামারি আমরা পারবো, কোঅপারেটিভ বায়ো আমরা পারবো, ক্যাপটিভ টাইটেল এটাও পারবো, হাইলাইটেড এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশন পারবো, থটফুলি ক্রাফটেড এক্সপিরিয়েন্স ডিটেলস পারবো, এসইও ড্রাইভেন কিওয়ার্ডস এটাও পারবো, ভ্যালুয়েবল টেকনিক্যাল রায় ইনসাইটস এটাও আমরা পারবো মেবি। ভ্যালুয়েবল টেকনিক্যাল ইনসাইটস মানে ওনার কি কি আছে সেগুলো আমরা বলবো। থ্রো প্রোফাইল অ্যানালাইসিস, ওনার প্রোফাইল অ্যানালাইসিস করে বলে দিতে হবে কি কি ওনার আছে। অপটিমাইজ গাইডেন্স, ওনার প্রোফাইল কেন কিভাবে বেটার হবে সেটা আর কি বলা। লিঙ্কডইন প্রিমিয়াম সার্ভিস, মানে লিঙ্কডইনের প্রিমিয়াম সার্ভিস উনি কিনে দিবে। কভার ফটো, কভার ফটো করে দিবে। এবং স্ট্র্যাটেজিক কানেকশন বিল্ডিং, আমি আপনাদের যেরকম বলে দিই এভাবে এভাবে কানেকশন করবেন সেরগুলা। তো আপনি বলেন এগুলো কি আমরা পারবো নাকি পারবো না? আমাকে বলেন। আমরা আজকে যদি বিজনেস পেজ করে নেই, তো আমরা বুঝতে পারছি আমরা কিন্তু মোটামুটি সবাই পারবো, শুধু আমাদের বিজনেস পেজটা যদি আমরা করতে পারি। তো বিজনেস পেজটি কি সেটি আমরা আজকে জানবো। ওকে। আমরা প্রোফাইল ভালো মতো করতে পারি, আমরা বিজনেস পেজটি কি সেটা আগে জানি। আমরা যদি লিঙ্কডইনে যাই, আমরা যখন নিজেদের এডুকেশন দিয়েছিলাম, যেমন আমি পাশ করেছি কোথা থেকে, ঢাকা ইউনিভার্সিটির যে আউটসাইড ইঞ্জিনিয়ারিং ফিল্ড আছে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, তো এখান থেকে আমি পাশ করেছি, মানে ঢাকা ইউনিভার্সিটির আউটসাইড ফিল্ড থেকে পাশ করেছি।
তো এখানে আমি যে ঢাকা ইউনিভার্সিটি লিখেছি, তো আপনারাও কি লিখেছেন? আপনারাও কিন্তু কোন ইউনিভার্সিটির আন্ডারে এটা কিন্তু লিখেছেন, তাই না? তো এটা কিভাবে লিখেছেন? এটা এই কারণে লিখতে পেরেছেন কারণ সেটা ওই ইউনিভার্সিটির একটা বিজনেস পেজ আছে। ক্লিয়ার হয়েছি? আপনার যদি একটি বিজনেস থাকে এবং আপনি যদি লিঙ্কডইনকে বুঝাতে চান আমার একটি বিজনেস আছে, তাহলে সেটা দেখানোর জন্য আপনার কি দরকার? একটি বিজনেস পেজ দরকার। তো আমি ইউনিভার্সিটি অফ ঢাকাতে ক্লিক করলে, আমরা যদি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা লিখি, তাহলে আমরা ইউনিভার্সিটি অফ ঢাকার যে পেজটি আছে এটা আমরা দেখতে পারবো। এটা কি পেজ? এটি কিন্তু বিজনেস পেজ, লিঙ্কডইনের অফিসিয়াল বিজনেস পেজ। দেখতে পাচ্ছি? তাহলে আমরা বিষয়টি বুঝতে পারছি বিজনেস পেজটি কি। এটি তো একটি সরকারি পেজ, তার জন্য কিন্তু তারা বেশি কিছু আর কি ওরকম করেনি। তো আমরা একটি, মনে করেন, বেসরকারি পেজ দেখি। যেমন মনে করেন এখানে কোনো বেসরকারি জায়গা রাখেনি, তো আমরা মনে করেন আম, স্বপ্ন লিখি। তো স্বপ্ন সম্পর্কে আমরা জানি, স্বপ্ন থেকে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি। তো আমরা যদি অ্যাবাউট সেকশনে ক্লিক করি, এটা যেহেতু একটি প্রাইভেট ইনস্টিটিউশন, দেখেন এটি সুন্দর ওভারভিউ লিখেছে, একটি ফোন নাম্বার দিয়েছে, এটি কনসাল্টিং গ্রুপ দিয়েছে, ওটা গুজরাটের। বাংলাদেশের স্বপ্ন কই? স্বপ্ন বাংলাদেশ। বাংলাদেশের যাই হোক, একটা হলেই হলো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ই কমার্স লিমিটেড, যাই হোক একটা হলেই হলো। আমরা বুঝলেই হলো যে এখানে কি দেখতে পাচ্ছি, আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং। ওনাদের এমপ্লয়ি সাইজ দেখা যাচ্ছে, হেডকোয়ার্টার্স এর জায়গা দেখা যাচ্ছে, এবং স্পেশালিটি কোন কোন জায়গা আছে এগুলো দেখতে পাচ্ছি। তার মানে কি? তার মানে হলো যে কোম্পানি পেজ হলো আপনার যদি বিজনেস থাকে, তাহলে সেই বিজনেসটি আমরা দেখানোর জন্য লিঙ্কডইন এ একটি কোম্পানি পেজ করতে পারবো। তাহলে আমরা কোম্পানি পেজ ক্রিয়েট, বুঝতে পেরেছি? আশা করি আমরা কোম্পানি পেজ কাকে বলে এটি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলেন স্যার আমি বুঝতে পারিনি। তো কোম্পানি পেজ বানানোর জন্য আমাদের সবার প্রথম নর্মালি, ঠিক আছে আমি নর্মালি কথা বলছি, অ্যাব নর্মালের কথা বলছি না, নর্মালি কিন্তু আপনার 50 কানেকশন লাগবে। কত লাগবে? 50টার মতো কানেকশন লাগবে। এখন কিছু কিছু স্টুডেন্টের 50টা কানেকশন না হলেও হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি কি বলেছি, এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। তাই আমি কিন্তু বললাম যে আমরা এক্সেপশনালের কথা বলবো না, আমরা নর্মাল যেগুলো আছে সেগুলোর কথা বলছি। নর্মালি কত লাগবে? নর্মালি 50টার মধ্যে হয়ে যাবে। যার 50টার মধ্যে হবে না, তার কয়টার মধ্যে হবে আমার জানা নেই। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। তো এখন বিজনেস পেজ যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, আমরা কিভাবে বিজনেস পেজ বানানো লাগবে সেটা আমরা এখন ট্রাই করি। তো এখানে ফর বিজনেস দেখা আছে দেখতে পাচ্ছি, রাইট সাইডে ফর বিজনেস যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। এরপরে ক্রিয়েট এ বিজনেস পেজ যে আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা 3 টাইপের বিজনেস পেজ আমরা করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি কোম্পানি পেজ, এডুকেশন ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট, আরেকটি হলো শোকেস পেজ। তো কোম্পানি পেজ কাকে বলে এটি আমরা বুঝি। যদি আপনার একটি কোম্পানি থাকে তাহলে আপনি এটি কোম্পানি পেজ করবেন। তারপর এডুকেশন ইনস্টিটিউট, যদি আপনার একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি এডুকেশনাল ইনস্টিটিউট করবেন। এখন শোকেস পেজ কি? মনে করেন আপনি একটি কোম্পানি পেজ করেছেন,
বা একটি কোম্পানি বানিয়েছেন ঢাকাতে, তো তার একটি শাখা করলেন, আপনি মনে করেন ময়মনসিংহে করলেন, ঠিক আছে? তো আপনার এটা তাহলে কি একটা কোম্পানি পেজ করবেন? আপনাদের কি মনে হয়? যেহেতু আপনি একটি শাখা করছেন, আমার সাথে আমাকে একটু মেসেজে লেখেন, আপনি কি তার আরেকটি কোম্পানি পেজ করবেন, নাকি একটি সাব পেজ করার ট্রাই করবেন? যেহেতু ময়মনসিংহে করতে চাচ্ছেন, একটি ভেরি গুড, আমাদের মোশাররফ ভাইয়া বলেছেন একটি সাব পেজ করা ট্রাই করবেন। তো সাব পেজটিকে আমরা কি বলছি? শোকেস পেজ, ঠিক আছে? দেখেন, সাব পেজ অ্যাজ সেট উইথ এন এক্সিস্টিং পেজ, মানে আপনার কোম্পানি পেজ যে আছে সেটার একটা সাব পেজ, ঠিক আছে? তার মানে হলো সাব পেজ যেটা আছে সেটার আর কি ভিতরে থাকবে, ঠিক আছে? তারপরে হলো, আমরা যদি এডুকেশন ইনস্টিটিউট চিন্তা করি, মনে করেন আপনি একটি ইউনিভার্সিটি খুলেছেন, ঠিক আছে? মনে করেন নর্থ সাউথ টাইপের একটি ইউনিভার্সিটি খুলেছেন। তো আমরা একটি ভালো মতো জানি এটি ইউনিভার্সিটিতে অনেক টাইপের সাবজেক্ট থাকে, তাই না? মনে করেন ফিজিক্স থাকে, ফিজিক্স থাকে, তারপরে কমার্স থাকে, এরকম অনেক ধরনের সাবজেক্ট থাকে না? এরকম কিন্তু অনেক টাইপের সার্ভিস থাকে। তো এদের জন্য কি আপনি আলাদা আলাদা এডুকেশন ইনস্টিটিউট খুলবেন? আমাকে একটু বলেন। ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য আলাদা এডুকেশনাল ইনস্টিটিউট, কমার্সের জন্য, ঠিক আছে, সেটা তো করবেন না। তো আমরা কি করব তখন? আলাদা একটি শোকেস স্পেস খুলবো, ঠিক আছে? এবং সেটাকে আমরা এডুকেশনাল ইনস্টিটিউটের আন্ডারে খুলব। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি। কিন্তু তিনটার ভিতরে কিন্তু সেটিংস ভিতরে সেম। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তিনটারের ভিতরে সেটিংস কিন্তু সেম। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর জন্য করছি, তো আমরা একটা কোম্পানি পেজ ক্রিয়েট করি, এবং মনে করেন আমি নাম একটি দিই। নর্মালি আমি এই একই টাইপের নাম দেই। তো মনে করেন আমরা একটা নাম দেই সুদীপ আইটি, বা সুদীপ ডিজিটাল দিয়ে নাম দিতে পারি, বা সুদীপ আইটি ইনস্টিটিউট নাম দিতে পারি। একই নাম তো বারবার দিই, যাই হোক, আর তো নাম আমি পাই না। বা সুদীপ এজেন্সি নাম দিই। ওকে, তো এরকম আমরা নাম দিতে পারি, যা খুশি আমরা নাম দিলাম, সুদীপ আইটি দিই। তো আমি কিন্তু আগে এই যে সুদীপ আইটি নাম দিলাম, তো সুদীপ আইটি দিয়ে কিন্তু আমি আগেও আমি সেম টাইপের নাম দিয়ে পেজ বানিয়েছি। তো এই কারণে দেখেন, সুদীপ আইটি ইজ অলরেডি ইন ইউজ। তো সেম যেহেতু নাম আমি দিয়ে বানিয়েছি আগে, তো সেম নাম দিয়ে কিন্তু আগের পেজ বানানো যাবে না, ঠিক আছে? তো এখানে আমার একটি নাম দিতে হবে। তো মনে করেন এটা এটা কি বলেন তো? এটা কিন্তু ইউআরএল, কাস্টম ইউআরএল আমার এখানেই বানিয়ে নিতে হবে। আমরা বুঝতে পেরেছি, তাহলে এখানে আমরা একটা কাস্টম ইউআরএল দিই। মনে করেন আমরা 3 দিই, 3ও ইউজ করা হয়ে গেছে, 4ও ইউজ হয়ে গেছে, 5, তাহলে 5 ইউজ করা যাচ্ছে। তো বিষয়টি ক্লিয়ার হয়েছে, কাস্টম ইউআরএল কিন্তু আমরা এখানে রেডি করে ফেলেছি। তারপরে ওয়েবসাইট, যদি আমরা ওয়েবসাইট দিতে চাই, আমার ওয়েবসাইটটি আমরা দিয়ে দিলাম। আর ওয়েবসাইট না দিলে কিন্তু সমস্যা নেই, এটা আপনার সম্পূর্ণ খুশি, আপনি কোন ওয়েবসাইট দিবেন। লিডারের ওয়েবসাইট তো এখন আছে, সেই লিডারের ওয়েবসাইটও দিতে পারেন। লিডারি.com, আমরা দেখেছি লিডারের ওয়েবসাইট আছে। চাইলে লিডারের ওয়েবসাইটও কিন্তু আপনারা চাইলে এখানে দিতে পারেন। লেখা যাচ্ছে সেট টেস্টিং ফেসে আছে। তো এটাও দিতে পারেন, অথবা আমাদের এই ওয়েবসাইটটিও দিতে পারেন, ঠিক আছে? তো আমার এই ওয়েবসাইটও দিতে পারেন, অথবা লিডারের ওয়েবসাইটও দিতে পারেন। আর ইন্ডাস্ট্রি আমরা দিতে পারি, যেহেতু এটা আইটি ইন্ডাস্ট্রি, তো আইটি সার্ভিসেস অ্যান্ড কনসাল্টিং। তো অর্গানাইজেশন সাইজ আপাতত আমরা এখানে 2 থেকে 10 এমপ্লয়ি দিলাম। এটা আপনি যে কয়জন মানুষ সে কয়জন দিতে পারেন, অথবা একজন এমপ্লয়ি আছে,
বা সামনে আরো বেশি জন দিব, এভাবে দিব। অর্গানাইজেশন টাইপ, এটা আমরা যদি পাবলিক কোম্পানি দিই তাহলে পাবলিক কোম্পানি হবে, যদি সেলফ এমপ্লয়েড মানে নিজের এমপ্লয়েড হলে নিজের এমপ্লয়েড হবে, পাবলিক এজেন্সি হলে পাবলিক এজেন্সি দিব, নন প্রফিট দিচ্ছে নন প্রফিট দিব, সোলো প্রপার্টি হলে সোলো প্রপার্টি দিব, পাবলিকলি হেল্ড দিলে পাবলিকলি হেল্ড দিব, এবং পার্টনারশিপ হলে পার্টনারশিপ দিব। তো আমরা মনে করি এটাকে পাবলিকলি হেল্ড, মানে আমার যেহেতু নিজের, পাবলিকলি হেল্ড দিয়ে দিলাম। এরপরটি আমরা লোগো রেডি করব। তো লোগো রেডি করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ক্যানভাতে যাব। আমি এখান থেকে একটা আমার ফ্রি অ্যাকাউন্টে যাই। এগুলো সব আস্তে আস্তে আমরা ডিলিট করে দিই। ফার্স্ট ইজ ফার্স্ট। এইটা আমরা ফাঁকা রাখলাম। তো এখান থেকে আমরা নতুন একটি আগে সাইজ নেই। এখানে কিন্তু আমার কোনো সাইজের নাম বলেনি। ও, সাইজ বলা আছে 300 x 300। তো আমরা এখানে এসে কাস্টম সাইজে যাই। লোগোর সাইজ কত, 300 x 300 সাইজ দিয়ে একটি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এরপরে আমরা ডিজাইন দেখি, লোগো লিখি। জি, অবশ্যই পোর্টফোলিও আদনান ভাইয়া ইউজ করতে পারবেন, নিজের ওয়েবসাইট অবশ্যই ইউজ করতে পারবেন। আমরা এখানে এই যে আমার এখানে নামের সাথে কিছুটা মিল আছে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দিয়ে দিই সুতি বাইক। আইটি লিখতেই হবে এমন কোনো কথা না, এজ দিয়ে আমি লোগো দিলাম। ঠিক আছে, আইটি লিখতেই হবে এমন কোনো কথা নেই। লোগো হলো আপনার নিজের ইন্টারেস্ট, ঠিক আছে, আপনি কি হিসাবে লোগো দিবেন। আমি এখানে পেয়ে গেছি, এটা আমি দিলাম, সমস্যা নেই তো। আর এটার ভাইবের সাথে আমার ভাইব মিলে যাচ্ছে, সমস্যা কি। চাইলে কিছু টেকনোলজি এলিমেন্ট দিয়ে দেখি। ওরকম কিছু আর পাচ্ছি না যেটা দেওয়া যায়। তো যা আছে সব সময় ট্রাই করা লাগবে যে যতটা সিম্পল করা যায়। যখন আমরা লোগো ডিজাইন করব তখন সিম্পল হলো বেস্ট। ঠিক আছে, যাতে এটা যদি তখন প্রিন্ট করব তখন যাতে সুন্দর মতো আর কি এটা সব জায়গায় আসে, সেটা আমরা ট্রাই করব।
আগেরটাই ভালো ছিল। দিলাম, একভাবে দিলেই হলো। এটা টাইম নষ্ট করব না। ডাউনলোড করব পিএনজি তে। পরে আমরা এখানে চুজ ফাইল দিব, ডাউনলোড দিয়ে রেখে নিয়ে দিব। এরপরে আমরা মনে করেন একটা ট্যাগ লাইন দিব। ট্যাগ লাইন কি? যে যেটা দিয়ে আমরা মনে করতে পারি যে এটাকে আমরা সবার কাছে আর কি নিতে চাই, তো আমরা বলে মনে করতে পারি যে ট্যাগ লাইন আমরা কাকে বলি। ধরেন গ্রামীণ ফোনের ট্যাগ লাইন হলো কাছে থাকুন। ঠিক আছে। তারপরে আমরা এক এক কোম্পানির এক এক রকম ট্যাগ লাইন, এখন আমার ঠিক মনে পড়ছে না। তো নোকিয়া যে আছে না, আমরা নোকিয়া মোবাইল ইউজ করতাম, তো ওখানে কিন্তু একটা ট্যাগ লাইন ছিল যখন আমরা মোবাইলটা অন করতাম, কানেক্টেড পিপুল দেখতাম না, দুটা হাত একসাথে একে অপরের সাথে ইয়ে করে লেখা থাকতো কানেক্টেড পিপুল। এরকম আমরা একটা ট্যাগ লাইন আর কি এখানে দিতে হবে, যেটা আমাদের মোটো থাকবে। বেস্ট অনলাইন সার্ভিস ফর ইউ, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে। তো এটা আমরা যদি চিন্তা না করতে পারি, আমরা চ্যাট জিপিটির কাছ থেকেও নিতে পারি। ওয়ান স্টপ অনলাইন সার্ভিস, অনলাইন বুস্ট ফর বিজনেস ওনার্স। ওয়ান স্টপ অনলাইন বুস্ট ফর বিজনেস ওনার্স। তো এরকম আর কিছু একটা লিখে দিব। তারপর আমরা এখানে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট পেজ যে আসে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে এবং দেখতে পারবো পেজটি কিন্তু প্রায় ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদের কিছু সেটিংস করতে হবে। কি কি সেটিংস করতে হবে আমরা এখানে দেখতে পারবো। যে এডিট পেজ যে আছে, এডিট পেজে যাব। এডিট পেজে গিয়ে এডিট ওভারভিউ দিতে হবে। তো ওভারভিউটা যদি আপনি কোনো পার্সনের জন্য করে থাকেন, ঠিক আছে, যদি এটি কোনো ক্লায়েন্টের জন্য করে থাকেন তাহলে এই ওভারভিউ আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। যদি না করে থাকেন তাহলে নিজে করে নেবেন। যেমন আমি বলে দেব, দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং পেজ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর অনলাইন বুস্ট। এটা আমরা এখানে লিখে দিলাম। প্লিজ মেসেজ আস ফর এনি কোশ্চেন। এটা আমরা দিয়ে দিলাম। এরপরে হলো ওয়েবসাইট অ্যান্ড ইউআরএল। যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে জাস্ট সেখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি ওয়েবসাইট রাখতে চান এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন। তারপর এখানে আইটি সার্ভিস থেকে শুরু করে দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু আমরা এখানে দিতে পারি। আর ফাউন্ডেড আমরা দিয়ে দিলাম 2025, এবং স্পেশালিটি আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন হ্যাঁ ফেসবুক বুস্ট আমরা লিখে দিলাম। যা যা চান আপনি এখানে দিয়ে দিতে পারেন। ফেসবুক অ্যাডস মার্কেটিং, লিড জেনারেশন, এরকম আমরা দিয়ে দিয়ে আমরা সেভ করে দিব। দেখেছেন আমরা যেভাবে খুশি আমরা এখানে দিতে পারি। এরপরে পেজ ইনফো দেওয়ার পরে বাটন। তো বাটনটা কি?
বাটনটা আমরা কিন্তু একটু আগে দেখেছি। যখন আমরা এখানে এসেছি, এখানে মেসেজ দেখেছি না, এখানে মেসেজ অপশনটি পেয়েছি। তো এই মেসেজ বাটনটি আমরা কি ওপেন করব নাকি করব না, বা আমরা অফ রাখবো, এটি আমরা এখানে সিলেক্ট করতে পারি। যদি আমরা অফ করে দিই, কেউ আমাকে মেসেজ দিতে পারবে না। এবং একইভাবে এখানে থ্রি ডটস ক্লিক করে এখানে ভিজিট ওয়েবসাইট দেওয়া আছে। যদি আমাদের ওয়েবসাইট থাকে, আমরা এখানে সিলেক্ট করে দিব কাস্টম বাটন রাখবো নাকি কাস্টম বাটন রাখবো না। যদি কাস্টম বাটন রাখি, আমরা কন্ট্যাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর, যেরকম চাই আমরা রাখতে পারি। ঠিক আছে, তো ভিজিট পোর্টফোলিও রেখে দিলাম। এরপরে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে যদি আপনার এরকম ইনফরমেশন আসে যে অ্যাডমিন ইজ ট্রাইং টু চেঞ্জ, জাস্ট এটাকে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে আরেকবার ট্রাই করবেন কাস্টম দিয়ে, ভিজিট পোর্টফোলিও, তারপরে সেভ করবেন। দেখবেন সেভ চেঞ্জেস হয়ে গিয়েছে। এরপরে আমরা হোমে আমাদের ফিচার্ডে আমাদের করার কিছু নেই। ফিচার্ড হলো, আপনি এটা যদি আপনার কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনার কোম্পানিতে আপনি কি রকম মানুষ চান এবং কি রকম লোক দিয়ে আপনার কোম্পানি রান করবেন সেটা আর কি দিবেন। আর যদি আপনি ক্লায়েন্টের জন্য করেন, তাহলে এটি আপনার করার দরকার নেই। আপনি জাস্ট ছেড়ে দিবেন। এটা আপনার কোম্পানির যারা আর কি হায়ার করবে তারা আর কি এই অ্যাড ফিচার অপশনটি ক্লিক করে দিবে। ডিটেলসে অলরেডি আমরা দিয়েছি। ওয়ার্ক প্লেসটাও সেম। এটা যদি আপনার কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনি আপনার কোম্পানিতে কি টাইপের মানুষ আর কি সিলেক্ট করবেন এটা আপনি দিয়ে দিবেন। আপনি কি টাইপের লোক নিয়োগ করতে চান। আপনি কি চান আপনার কোম্পানিতে লোক অনসাইট কাজ করবে, হাইব্রিড কাজ করবে, নাকি রিমোটলি কাজ করবে? অনসাইট মানে বাসায় আপনার অফিসে এসে কাজ করবে, আর রিমোট থেকে মানে বাসায় বসে থেকে আপনার অফিসে কাজ করবে। হাইব্রিড মানে মাঝে মাঝে অফিসে আসবে, মাঝে মাঝে অফিসে বাসায় থেকে কাজ করবে, মাঝে মাঝে অফিসে এসে কাজ করবে, সেটা হলো হাইব্রিড। তো এটি যদি আপনার কোম্পানি হয়ে থাকে, কোম্পানি পেজ হয়ে থাকে, তাহলে আপনি ডিরেকশন দিবেন। না হলে এটিও আপনি কিছু করবেন না। কমিটমেন্ট, এটাও হলো আপনি, এটা যদি আপনার কোম্পানি পেজ হয়ে থাকে তাহলে এটি আপনি করবেন। আর না হলে আপনার যার জন্য করছেন সে করে থাকবে। লোকেশনটা আপনার দিয়ে রাখতে হবে, অবশ্যই লোকেশন এর ডিটেলস। আপনি যদি এটা অন্য কারোর জন্য করে থাকেন, তাহলে তার কাছ থেকে লোকেশন ডিটেলস গুলো নিয়ে নেবেন। লোকেশন ডিটেলস গুলো বলে দিচ্ছি। এখান থেকে মনে করেন আমরা এখান থেকে বাংলাদেশ নিলাম। তো আমরা এখানে বলে দিতে পারি যে দিস পেজ ডাজেন্ট হ্যাভ এনি স্ট্রিট অ্যাড্রেস, এটা আমরা বলে দিতে পারি। তারপর এখানে আমরা ময়মনসিংহ বা ঢাকা যে কোনো একটা দিলাম। তারপর এখানে আমরা দিয়ে দিলাম বাংলাদেশ, পোস্টাল কোড 1215। হেডকোয়ার্টার দিলাম যেহেতু এটা হেডকোয়ার্টার থাকবে। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে এটা কিন্তু ওকে, আমাদের একই সমস্যা হচ্ছে, জাস্ট আমরা রিফ্রেশ করব। আবার অ্যাড কানেকশন, বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ 1215, এরপরে সেভ। তাহলে আমরা এখানে হেডকোয়ার্টার ফিক্স হয়ে গেল, আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। এইটুকু কাজ শেষ, একটা একটা পার্ট প্রায় শেষ। এবং আমরা দেখব যে যদি আপনার এটাও আপনার পেজের কাজ। তো আমরা এখানে এখন আজান শুনতে পাচ্ছি, আজানের জন্য আমি একটু মিউটে গেলাম। ওকে। তো আমরা লিড জেন এখানে যে ফর্মটি থাকবে, এটি আপনি যদি মনে করেন কিছু ডাটা কালেকশন করতে চান অথবা মানুষকে নিয়োগ দিতে চান, তখন তাহলে আপনার এই লিড জেন ফর্মটি করতে হবে। ঠিক আছে। তো
লিড জেন ফর্মটি আপনার কোম্পানির জন্য আর কি দিতে হবে, ঠিক আছে? তো আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি লিড জেন ফর্মটি আপনার অত দরকার নেই। যদি আপনার কোম্পানি থাকে তখন আপনি লিড জেন ফর্মটি অন করে এখানে লিড জেন ফর্মের যেগুলো লাগবে এগুলো ফিল আপ করে আর কি দিবেন, না হলে আপনার এটা দরকার নেই। ওকে, তো আমরা এটি কমপ্লিট করেছি। তো এটি কমপ্লিট করার পর এটি রিফ্রেশ করবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু সবকিছু ফিল আপ হয়ে গেছে। শুধু এখানে সার্ভিসেস আর কন্টেন্ট ছাড়া কিন্তু সবই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বলবে যে একটি কভার ফটো দিতে, ঠিক আছে? তো যদি আমরা এখানে ভিউ এজ এ মেম্বার একটু ক্লিক করে দেখি, কভার ফটো যখন আমরা দিব আমাদেরকে একটু চিন্তা করা লাগবে যে এই জায়গাটা কিন্তু ফিল আপ, ঠিক আছে? এই জায়গাটা ফিল আপ। তো আমাদের এই জায়গাটা রেখে বাকিগুলো কিন্তু আমাদের করতে হবে। ওকে, তো কভার ফটো আমরা মোটামুটি জানি, সাইজটি আমরা অনেকে জানি অনেকে জানি না। আমরা জাস্ট এখানে আগে এখানেই দেওয়া থাকতো কভার ফটো সাইজ, এখন আর কভার ফটো সাইজটা এখানে লেখা থাকে না, ঠিক আছে? আগে নর্মালি লেখা থাকতো। তো আমরা এখানে ক্যানভাস সাইজে এখানে যাব। তো আমরা ব্যানার সাইজটি একটু গুগলে সার্চ করে নিতে পারি, যদি আমি জানি তারপর আমি লিখে রাখি লিঙ্কডইন বিজনেস পেজ ব্যানার সাইজ। তো যেটা আর কি লেখা আছে এটাই দিচ্ছি, 1128 × 191। তো এটি আমি জানি, তারপর আমি জেনে নিলাম 1128 × 191। তো লিখতে পারছি লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? 1128 × 191, ঠিক আছে? তো এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু এরকম আসবে, তো একটা আমরা নিয়ে নিলেই হবে। এরকম একটা নিব যাতে ওই পাশে আর কি আমরা ক্লিয়ার ভাবে দিতে পারি। তো আমাদের সাইজটা একটু দেখে নিব, কালারটা দেখে নিই, একটু নীল কালার। তো নীল কালার টাইপের একটা দেখি, এটা নীল কালার আছে, এটা নিলাম। ফোন নাম্বার আমরা দিব না, এখানে এগুলো এখানে নিয়ে আসি আগে। এটা আমরা এখানে আনি, এটাকে আমরা ডিলিট করি, ডিলিট ইমেজ, মানে আপলোড করি। সুদীপ আইটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, নেই গোকুন X1। এখানে ওয়েবসাইটের লিংক দিতে পারি, অথবা আমরা যদি চাই আমাদের লিঙ্কডইনের মেইলও দিতে পারি, অথবা আমাদের এটা আমরা একটু বড় করে দিই, 14 দিই। ওকে,
এরপর আমরা এটা না দিয়ে লিঙ্কডইনের একটা ছবি দিয়ে আসি। এলিমেন্ট থেকে লিঙ্কডইন দেই, লিঙ্কডইন লোগো। আমাদের বিজনেস পেজের বিজনেস পেজের যে ইউআরএলটি সেটি কিভাবে পাবো? আমরা যদি ভিউ অ্যাজ এ মেম্বারে ক্লিক করি, তাহলে আমাকে একটু সবাই বলেন, এইটুকু পর্যন্ত কি সবাই আমরা দেখতে পাচ্ছি? আমি যে লাল দাগ দিয়ে রেখেছি, এইটুকু আশা করি সবাই দেখতে পাচ্ছি। যারা মোবাইলে তারা ক্লিয়ার? ওইটুকু বাদ দিয়ে দিই, এটুকু সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি। এইটুকু হলো আপনার পেজের ইউআরএল, আমরা বুঝতে পারছি। এছাড়া আপনারা কিন্তু ইউআরএল খুঁজে পাবেন, সরাসরি পাবেন না, ঠিক আছে? আমরা এখান থেকে যদি খুঁজে না পাই, ঠিক আছে, এখান থেকে যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনার পেজ এডিট পেজ থেকে আপনারা খুঁজে বের করতে হবে। এই যে এখানে পাবেন, এখানে একটা জায়গা ছিল। ওকে, এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়েবসাইটের ইউআরএল, এই জায়গায় ছিল আর কি। তো যাই হোক, ওখানে আমি সবচেয়ে ইজি ওয়েতে আমি খুঁজে পাই। অথবা আমরা পেজ ইনফো, এই যে পেজ ইনফোতে দেখতে পাচ্ছি, এই জায়গায় পাবেন। তো এখান থেকে খুঁজে পাওয়া কঠিন, ওখান থেকে খুঁজে পাওয়া ইজি, ঠিক আছে? তো আমরা ওখান থেকে আমাদের পেজের ইউআরএলটি খুঁজে বের করে নিলাম। আমরা শুধু বাড়িটিকে একটু উপরের দিকে উঠিয়ে দেই। আমরা উঠিয়ে দিচ্ছি এই কারণে, আমাদের কিন্তু আরো অনেক জিনিস দেখা বাকি আছে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা বাকি আছে। এটাকে আমরা কত দিয়েছি? 14। একটা আরেকটা ট্রিক আপনাদের বলি, জিনিসটা যদি সুন্দর করতে চাই, সবগুলো আমরা কিন্তু সেম সাইজে দিব, ঠিক আছে? সবগুলো আইকন এবং সবকিছু আমরা সেম সাইজে দিব। তাহলে দেখব আমাদের ডিজাইন এমনি কিন্তু সেম হয়ে গেছে। হ্যাঁ, লোগো কেটে গেল কেন? যদি লোগো আমরা না কাটতে চাই, তাহলে আমরা ডিলিট ফ্রেম করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে নিয়ে এসে দিব। ফ্রেমের মধ্যে দিয়েছিলাম দেখে এটা কিন্তু কেটে গেছে। ওকে, জাস্ট এখানে নিয়ে এসে দেন, তাহলে আর কাটবে না। ওকে আফরোজ ভাইয়া, কারণ আমাদের ফ্রেমটা ছোট ছিল এই জন্য কেটে গেছে। ওকে, কারণ আমাদের লোগোটা কিন্তু চার কোণা এবং আমরা ফ্রেমটা নিয়েছি গোল। ক্লিয়ার? আমি এটা গোলটা রাখতে চেয়েছিলাম কারণ আগে গোলটা ছিল। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আমাদের ক্লাসে আমরা বেশিরভাগ জিনিসগুলো ক্লিয়ার হবো, যেহেতু আমরা ক্লাসের বাইরে অত বেশি কথা বলতে পারি না। তারপর আমরা শেয়ার করব, ডাউনলোড করব জেপিজি আকারে, এরপরে আমরা ডাউনলোড করে নিব। পরে আমরা এখান থেকে এসে আপলোড করছি আমাদের এই ফাইলটিকে। দেখেন একবারে ডাইরেক্ট আমাদের সাইজটি কমপ্লিট হয়েছে এবং অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা ভিউ এজ এ মেম্বার ক্লিক করলে লোগো আমরা পিএনজি নিব, তাহলে আমাদের ইজিলি পরবর্তীতে যদি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখন দেখেন ক্লিয়ারলি ভালো লাগছে। কি জন্য ভালো লাগছে বুঝতে পারছি। এবং আমাদের টেক্সটটি ক্লিয়ারলি বোঝা যাবে মোবাইলের জন্য, কারণ টেক্সটটি কিন্তু আমরা যথেষ্ট বড় দিয়েছি, ঠিক আছে? এবং ভালো লাগার আরেকটি কারণ হলো আমার লোগোর কালার এবং এটার কালার কিন্তু সেম, ঠিক আছে?
তো কালার বিষয়টি কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে, ওকে? তো আমাদের একটা পার্ট শেষ হয়েছে, কি? কোম্পানি পেজ ক্রিয়েশন। নেক্সট হলো আর্টিকেল রাইটিং। ও, এটি আমি একটা জিনিস আমি প্রায় স্কিপ করেই গিয়েছিলাম। আমাদের পেজ তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমাদের পেজটি আমরা আমাদের ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ড ওভার করব? তো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার জন্য এখানে সেটিংস দেখতে পাচ্ছি। আমাদের পেজটি কমপ্লিট হয়ে গেছে, এখন হ্যান্ড ওভার করার জন্য সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে ম্যানেজ অ্যাডমিন দেখতে পাচ্ছি। ম্যানেজ অ্যাডমিনে ক্লিক করে আমাদের ক্লায়েন্টের তো প্রথমেই আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট করে দিব, বা লিঙ্কডইন অ্যাকাউন্ট তার থাকবে। পরে অ্যাড অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করে যে কোনো যে মানুষ আছে তাকে আমরা এখানে অ্যাড করে নিয়ে নিজেদেরকে রিমুভ করে দিব। তাহলে আমরা পারবো এখন, আশা করি, আমাদের ক্লায়েন্টকে, পটেনশিয়াল ক্লায়েন্ট যে থাকবে তাকে কিভাবে অ্যাড দিতে হয় সেটিও আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা আমাদের লিঙ্কডইন পেজ কিভাবে কমপ্লিট করতে হয় আমরা বুঝতে পেরেছি। এবং আমরা এখানে যদি পোস্ট করতে চাই আমরা এখানেও পোস্ট করতে পারবো, স্টার্ট এ পোস্ট, অথবা আজকের আমাদের সেকেন্ড টপিক আর্টিকেল রাইটিংটাও আমরা করতে পারবো। তো আর্টিকেল রাইটিং কি? প্রথমত কথা, আর্টিকেল রাইটিং কিন্তু আপনাদের আমি ডাইরেক্ট শেখাতে পারবো না, ঠিক আছে? আর্টিকেল রাইটিং কি সেটা আমরা আগে বুঝি। আমরা সবাই মেবি কোনো না কোনো সময় জীবনের যে কোনো টাইমে, অথবা আজকে সকালবেলাও পত্রিকা পড়েছি, তাই না? পত্রিকাটা কেউ না কেউ একটু খুলেছি। তো পত্রিকার প্রতিটি পোর্শনকে আমরা কি বলি? বাংলাতে অনুচ্ছেদ বলি এবং ইংরেজিতে আর্টিকেল বলি। আমরা আর্টিকেল কাকে বলে আমরা বুঝতে পেরেছি। এখন ডিজিটাল মার্কেটিং এ আর্টিকেল রাইটিং কেন দরকার? আপনি একটি কোম্পানি নতুন করেছেন, তো কোম্পানিটি প্রচার করার জন্য আর্টিকেল রাইটিং আসলেই কি দরকার নাকি দরকার না? আপনার কোম্পানিটি নতুন আর কি দরকার? শিরোনাম না, শিরোনাম তো উপরেরটা, ওটা হেডলাইন বলে। আর্টিকেল রাইটিং মানে হলো শিরোনামের নিচে যা লিখবেন, ঠিক আছে আপু? শিরোনামের নিচে যা লেখা থাকে সেটাকে আর্টিকেল বলে, ওকে? তো এখন আপনি নতুন একটি কোম্পানি রানিং করেছে, যেমন আমি একটা আর্টিকেল লিখেছিলাম, ধরেন যে এই একটা কোম্পানি নতুন চুইংগামের দোকান আর কি করেছে, ঠিক আছে? কোম্পানির অ্যাড্রেসটি আমার মনে নেই এখন। তো সেই কোম্পানির চুইংগাম দিয়ে অনেক ধরনের আর কি ফিগার তৈরি করে। তো এখন আপনাকে যদি সেই চুইংগামের কোম্পানি দিয়ে তার আর্টিকেল, সেই ফিগারগুলো দেখে আপনার আর্টিকেল, যদি একটা ইউনিক আর্টিকেল করতে হয়, আমি যদি আপনাকে বলি, তাহলে আপনার যদি আগে আর্টিকেল রাইটিং এর জাস্ট এক্সপিরিয়েন্স না থাকে আপনি কিন্তু করতে পারবেন না। আমি কি বুঝাতে পেরেছি? এটার জন্য কি লাগবে? আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে। এবং আর্টিকেল রাইটিং হলো একটা শিল্প। তো আপনাকে যদি এটা যদি লিখে লিখে যদি আপনার আহ, একটা হাতের মধ্যে বা একটি মানে জানা না থাকে, ঠিক আছে, এটা কিন্তু আমি আপনাকে শিখাতে পারবো না। আমি কি বিষয়ে ক্লিয়ার হয়েছি? আপনাকে আমি যেটা দেখাতে পারবো, কয়েকটা আর্টিকেল আছে, সেটা আপনারা যখন বারবার কপি করে করতে থাকবেন, সবারটা পড়তে থাকবেন, তখন আপনার মধ্যে একটা আহ, মনের মধ্যে জোর আসবে যে এগুলা আর্টিকেল এভাবে করে হচ্ছে, তাহলে আমি এইটা দেখে এরকম একটা আর্টিকেল নিজে করতে পারছি। আমি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পারছি কেন আমি আমি একবারে ডাইরেক্ট আপনাকে আর্টিকেল রাইটিংটা শিখাতে পারবো না, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্টের কথা যে স্যার আপনি আমার ডাইরেক্ট আর্টিকেল রাইটিং শিখান। তো আমি ডাইরেক্ট আর্টিকেল রাইটিং শিখাতে পারবো না। কেন শিখাতে পারবো না সেটা আপনাদের আগে বুঝালাম, ওকে? নেক্সট, তাহলে আমি কি শিখাতে পারবো? আমরা যখন একটা বই লিখি বা বই কিনি, তার পাশে বা নিচে রেফারেন্স থাকে, আমরা দেখেছি। কেউ কিন্তু কোনো একটা বই সম্পূর্ণ লেখে না, ঠিক আছে?
তো বইটা অন্য কোনো বইয়ের রেফারেন্স দিয়ে লেখে, যে অন্য এই বই থেকে দেখে আমি লিখেছি। ঠিক আছে, যদি আপনি ডাইরেক্ট কপি পেস্ট করেন, অন্য বইয়ের রেফারেন্স যদি আপনি দিয়ে তারপরে লেখেন, আপনাকে কিন্তু কেউ কিছু বলবে না। আমি বিষয়টা বুঝতে পেরেছি। আপনি যদি, আমার স্ক্রিন তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন, তো যদি আপনি একটি সুন্দর মতো এমন একটি আর্টিকেল রাখেন, যেটা অন্যদের থেকেও কপি করে দেন, তারপরও যদি তার যার কাছ থেকে লিখেছেন সেটা কপি করে নিয়ে আসেন, তাহলে আপনার আর্টিকেল কিন্তু ডাইরেক্টলি কেউ উঠিয়ে দিতে পারবে না। আমি বুঝতে পেরেছি। স্টপ হয়ে আছে না, আমি আপনাদের আর্টিকেল রাইটিংটা বুঝাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পারছি। আর্টিকেল রাইটিংটা আমি আপনাদের বোঝানোর ট্রাই করছি। ওকে, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে আমরা এখন কি করব? আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে আর্টিকেল একটা কপি করে আমরা নিব, তারপরে যে ওয়েবসাইট থেকে নিয়েছি সে ওয়েবসাইটের রেফারেন্স আমরা নিব। ঠিক আছে, আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি আমরা দেখিয়ে দিতে পারি আমরা কোন ওয়েবসাইট থেকে কপি করেছি বা রেফারেন্স নিয়েছি, তাহলে আমাদের পোস্টটি ডিলেট করবে না, বা আমাদেরকে যে আমরা নকল করেছি এটা আমরা বলবে না। আমরা সবাই ক্লিয়ার? এবং আমরা যদি কয়েকটি আর্টিকেল সেম ওয়েতে করে থাকি, তাহলে আমাদের ভবিষ্যতে নিজেরা একটি ইউনিক আর্টিকেল করতে পারবো। ক্লিয়ার? আশা করি আমার কথাটি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন ট্রাই করতে থাকি, একটি ডিজিটাল মার্কেটিং এর একটি আর্টিকেল নেওয়ার ট্রাই করি। তাহলে আমরা ট্রাই করি। তো এখন আর্টিকেল যদি আমরা লিখতে চাই, আমরা আর্টিকেল লেখার জন্য রাইট আর্টিকেল দেখতে পাচ্ছি ডান সাইডে, আমাদের প্রোফাইলেও আসতে পারি, অথবা আমাদের নিউজ ফিডে এসে আমরা রাইট আর্টিকেল দেখতে পাচ্ছি। রাইট আর্টিকেলে আমরা ক্লিক করব। এটা আমরা মোবাইলেও পারবো, অথবা আমরা ডেস্কটপেও বা ল্যাপটপেও আমরা যেতে পারবো। যদি মোবাইলে যাই আমরা ডেস্কটপ মোডে ইউজ করতে পারবো, ডেস্কটপ মোড ছাড়াও ইউজ করতে পারবো, কিন্তু আমি রেকমেন্ড করব আমরা ডেস্কটপ মোড ইউজ করি মোবাইলে। তারপর রাইট আর্টিকেলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ইমেজ চাচ্ছে, টাইটেল চাচ্ছে এবং ডেসক্রিপশন চাচ্ছে। তাহলে আমরা গুগলে যাই, গুগল থেকে একটি আর্টিকেল নিয়ে আসি। তো আর্টিকেল নেওয়ার জন্য আমরা মনে করি একটি টপিক খুঁজে নিয়ে আসি। তো এআই উইথ ডিজিটাল মার্কেটিং আর্টিকেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এভাবে লিখি ডিজিটাল মার্কেটিং উইথ এআই আর্টিকেলস ইন জুলাই 2025। তো আমরা এভাবে করে দিয়ে দেখি যে কি কি আর্টিকেল আছে। তো কয়েকটি আমরা দেখি। সেপ্টেম্বর 10। তো মনে করেন আমরা এই পেজটি থেকে নেই। এটা তো পুরো আমাদের একটা থিসিস নিয়ে এসে দিয়েছে। থিসিস নিয়ে তো আমাদের লাভ নেই। আমরা আর্টিকেল চেয়েছি।
জুলাই 15 তারিখে এটি আর্টিকেল দেখতে পাচ্ছি। মিড জার্নি, ওকে, ঠিক আছে। এটা নিয়ে আমরা কিন্তু একটা আর্টিকেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, ছোট একটা আর্টিকেল মিডিয়াম নামক একটি ওয়েবসাইটে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই আর্টিকেলটা আমরা মনে করেন আমাদের এখানে লিখ, ওকে। তো এখান থেকে আমরা এটি কপি করে নিব, কিন্তু এভাবে কপি করব যেন আমাকে কিছু না বলতে পারে। ঠিক আছে, তো আমার কাছে কি কি চাচ্ছে, ধরেন আমার কাছে এটি কভার ফটো চাচ্ছে। তো আমরা গুগল থেকে কভার ফটো নিয়ে আসি, ইমেজে যাই, এখান থেকে আমরা এটি ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা আমরা নিয়ে আসি, বিএমএস থেকে এই ইমেজটা আমরা নিয়ে আসি, সেভ ইমেজ এস, আমরা ইমেজটা নিয়ে আসি, এবং ভিজিট সাইট থেকে আমরা এটার রেফারেন্স নিয়ে আসি। এটা কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসছে দেখি। ওকে, তো আগে আমরা ছবিটা নিব, আপলোড ফর কম্পিউটার যে আছে এখান থেকে ক্লিক করে আমরা ডাউনলোডস থেকে, ওকে, আমাদের ডেস্কটপ থেকে এই ছবিটি আর কি নিলাম। ওকে, এখানে তো আমরা কোনো এডিট, ওকে, এডিট করার কিছু নেই, যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাড ক্রেডিট। তো ক্রেডিটে আমরা এখানে ওনাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে কপি করে দিয়ে দিলাম, বা এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আমরা দিয়ে দিলাম, চ্যাপ্টার্স লিখে দিলাম, পিকচার ইজ ফ্রম ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা ওনাকে দিয়ে দিলাম যে এখান থেকে এটা আমরা নিয়েছিলাম। ওকে, এখন আমরা, আমাদের কাছে কি চাচ্ছে, এটি টাইটেল চাচ্ছে, টাইটেলটা আমরা কপি করে দিলাম। টাইটেলটা কপি করেছি, জি সেটাই, আমরা টাইটেলটা বা শিরোনামটা দিয়েছি। এরপরে আমাকে বলেছে যে যা যা চাও এগুলো সব এখানে দাও। এখান থেকে আমরা যা যা আছে সবই আমরা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আমরা মোবাইলে কি কপি করে দিতে পারবো? আশা করি সবাই মোবাইলেও কপি করে দিতে পারবো, তাই না? কপি করে যা যা আছে সবই দিতে পারবো। তো আমি এক কথায় এখানে সবকিছু দেখিয়ে দিই। মনে করেন এখানে যেটা আছে এটা আমরা হেডিং হিসাবেও দিতে পারবো, সাব হেডিংও দিতে পারবো। হেডিং দিলে দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে, এটাকে যদি আমি নর্মাল হিসেবে দিই তাহলে নর্মাল হিসেবে দেখা যাবে। আর যদি এটাকে আমরা সাব হেডিং হিসেবে দিই সাব হেডিং দেখা যাবে। তো এটাকে আমরা নর্মাল হিসেবে রাখলাম। ঠিক আছে, একইভাবে এটাকে যদি আমরা সিলেক্ট করি, যদি বোল্ড করে দেই মোটা হয়ে যাবে, ছোট করে দিলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে করবেন, ফরম্যাটিং তো আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, তারপরে এখানে আমাদের অর্ডার আছে, যদি আমি এখানে এই যে এভাবে করে রাখা আছে, এটাকে আমরা অর্ডার লিস্ট করতে পারি, আবার 1 2 3 করে দিতে পারি। ঠিক আছে, এখন মনে করেন
একজন একটি উক্তি দিয়েছে। উক্তিটি আমরা জানি না, মনে করেন আমাদের এই উপদেশটা এই কথা বলেছে, উপদেশটা এই কথা বলেছে, এরকম কিন্তু প্রায় আমরা শুনে থাকি। তো সেটি যদি আমরা দিতে চাই বা বোঝাতে চাই, আমরা এখানে এই ডবল ডট দেখতে পাচ্ছি না, এটা যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু এরকম করে একটি ব্যাক কোট হয়ে গেছে। তো এটি কখন বলা হয়? মনে করেন উপদেষ্টা মহোদয় এই কথা বলেছেন, বা মনে করেন এই কোম্পানি এই কথা বলেছেন, তখন আমরা এই অপশনটি দিয়ে এই ওয়ার্ডটি আমরা এভাবে করে করে দিই। ঠিক আছে, আবার এটা ক্লিক করলে দেখতে পাচ্ছি কোডটি বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। তারপর মনে করেন আপনি আপনার আর্টিকেলের মধ্যে এটি কোড দেখাতে চাচ্ছেন যে আমরা এই কোডটি শিখেছি, এই কোডটি আমরা সবাইকে দেখাতে চাই। তো তখন এই যে এটি ক্লিক করলে দেখবেন কোডের উইন্ডো দেখা যাবে, জাস্ট কোডটি দেখানোর জন্য, এখানে কোড লেখার জন্য না, কোড দেখানোর জন্য। তারপর মনে করেন এই জায়গা এবং এই জায়গার মধ্যে একটি লাইন আপনি টানবেন। তো লাইন টানার জন্য আমরা একটি লাইন টুল ইউজ করতে পারি। এটি হলো লাইন টুল, দেখবেন এখানে একটি হরিজন্টাল লাইন দেখতে পারবেন। তো এটিও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন মনে করেন যে আপনি ইউটিউব থেকে একটি ভিডিও আপনি এখানে দিতে চান। তো এটা আর কি এখন খুবই কম ইউজ হয়। যদি তাও দিতে চান, এখানে এমবেডেড অপশন আছে, এখানে ক্লিক করে আপনি যে ভিডিওটি দিতে চান ভিডিওটির লিংক এখানে পেস্ট করে দিবেন, তাহলে ভিডিওটি এখানে দেখা যাবে। ঠিক আছে, এখানে রান হবে। ওকে। আর যদি কোনো ইমেজ আপনি দিতে চান, মনে করেন আমরা একটা ইমেজ এখানে দেই, মনে করেন এই একটা ইমেজ আছে, এটা আমরা এখানে আরেকটি দেই, ভিউ ইমেজ দিয়ে। ওকে। যদি কোনো ইমেজ আপনি না নিতে পারেন, এটা স্ক্রিনশট নেবেন। আমরা স্ক্রিনশট নিতে পারি না। যদি দেখেন কোনো ইমেজ সেভ হচ্ছে না, তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে আমি এটা সেভ করে নিচ্ছি। স্ক্রিনশট নিলে দেখবেন সব ইমেজ সেভ করা যায়। হুম। আর মনে করেন এখানে আমি ইমেজটা দিব, ইমেজে ক্লিক করে আমি এখান থেকে ইমেজটা দিয়ে দিলাম। পরে অল্টারনেটিভ টেক্সট, এখানে যদি অল্টারনেটিভ টেক্সট দিতে চাই, তাহলে অল্টারনেটিভ টেক্সট এখানে লিখে দিলাম যে এটা আমরা, এই টেক্সট আমরা দিয়ে দিলাম। যে কোনো কারণে যদি আমাদের এই ছবিটি না দেখা যায়, আমাদের এই টেক্সটটি দেখা যাবে। তারপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা ক্যাপশন দিতে পারি, যদি ক্যাপশন দিতে চাই। তো এইভাবে করে আমরা এটি দিলাম। তো মোটামুটি তো আমাদের পুরোটা বুঝতে পারলাম। এখন মনে করেন যদি কোনোভাবে আমরা দিতে পারতাম বা দেখাতে পারতাম যে এই টেক্সটটি কপি করা এবং এই টেক্সটটি এই ওয়েবসাইট থেকে এসেছে, তাহলেই তো হয়ে যেত, তাই না? আমি আবারও বলছি, যদি এটা হয়ে যেত যে এখানে একটা লিংক আমরা দিতে পারতাম, যে লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যায়, তাহলেই তো হয়ে যেত। মানে আমরা যদি ব্যাকলিংক করতে পারতাম। ব্যাকলিংক কি? আমরা আজকে আরেকটি টার্ম শিখবো, সেটি হলো ব্যাকলিংক। কি বলছি? ব্যাকলিংক। ব্যাকলিংক হলো আমরা আমাদের একটি ওয়েবসাইট থেকে, মনে করেন আমাদের ওয়েবসাইট হলো লিঙ্কডইন, আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে যদি আমরা যাই, তাহলে সেটাকে কি বলছি আমরা? যে লিংক ধরে যাচ্ছি, সেই লিংককে আমরা কি বলছি? আমরা ব্যাকলিংক বলছি। আমরা ক্লিয়ার হয়েছি? যে লিংক ধরে আমরা আমাদের ওয়েবসাইট ছেড়ে অন্য ওয়েবসাইটে যাই, তাকে আমরা ব্যাকলিংক বলছি। আমরা ক্লিয়ার?
আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। ব্যাকলিঙ্ক তিন টাইপের, কিন্তু ওটা আমরা এখন জানবো না, আপাতত আমরা এই ব্যাকলিঙ্ক সম্পর্কে জানলাম। ব্যাকলিঙ্ক ক্লিয়ার? কল্প ভাইয়া, ব্যাকলিঙ্ক ক্লিয়ার? আশা করি ব্যাকলিঙ্ক ক্লিয়ার। তাহলে আমরা এখানে যদি ব্যাকলিঙ্ক আমরা দিয়ে দেই, আমাদের এই মিডিয়াম ওয়েবসাইটের একটি ব্যাকলিঙ্ক দিয়ে দেই, তাহলেই আমরা এখানে বলে দিতে পারবো রেফারেন্স ব্যাকলিঙ্ক, রেফারেন্স মিডিয়াম। এটুকু কি আমরা বুঝতে পারছি? তাহলেই আমরা সবকিছু ওকে, তাই না? তাহলে আমরা এটা ট্রাই করি। এখানে আমি লিখে দেই রেফারেন্স, দিয়ে দিই মিডিয়াম। ঠিক আছে, এখন আমাদের কি কাজ করার, এটাকে আমরা ব্যাকলিঙ্ক করতে হবে যাতে এটাতে ক্লিক করে আমার ওয়েবসাইটে যেতে পারি। তো প্রথমে আমাদের কি দরকার, আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি দরকার। তো লিঙ্কটি আমি কপি করলাম। এই কাজটি কিন্তু আমরা মোবাইলেও পারবো, আমরা কপি করে নিচ্ছি। মোবাইলে আমরা কি করব, মোবাইলের ইউআরএল এ যদি আমরা ক্লিক করি, তখন আমরা এরকম টাইপের একটি বক্স দেখতে পারবো। ঠিক আছে, মোবাইলের ইউআরএল সেকশনে ক্লিক করলে এরকম একটি বক্স দেখতে পারবো। ক্লিয়ার? মোবাইলে যখন ক্লিক করব, তো এরকম বক্সে ক্লিক করা মানে হলো কপি করা। ঠিক আছে, তো এরকম বক্সে ক্লিক করলে আমরা কপি করতে পারবো। তো আমরা এখানে মোবাইলের জন্য ওভাবে কপি করব, আর পিসির জন্য আমরা এভাবে কপি করছি। ঠিক আছে, মোবাইলের জন্য জানতে পেরেছি? আশা করি মোবাইলের জন্য আমরা ক্লিয়ার হয়েছি। আর পিসির জন্য আমরা এভাবে দেখলাম। তারপর এখানে এসে আমরা মিডিয়ামটাকে আমরা ব্লক করলাম। ঠিক আছে, আমরা মোবাইলেও ব্লক করতে পারবো। এরপরে এখানে আমরা এই পিন দেখতে পাচ্ছি, পিনের মতো দেখতে, সেফটি পিন। আশা করি সেফটি পিন এই অপশনটি আমরা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি। সবাই ক্লিয়ার? আশা করি সেফটি পিন আমরা সবাই দেখতে পাচ্ছি। তো সেফটি পিনে আমরা ক্লিক করব। এটি একবারই করতে পারবো, এবং এই সেফটি পিনে আমি আমাদের ব্যাক লিঙ্ক, আমাদের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমরা দিয়ে দিব। আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং তাহলে আমি অ্যাপ্লাই ক্লিক করব। আমরা সবাই ক্লিয়ার? আমরা এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। সবাই যদি ক্লিয়ার হন আমাকে বলবেন, স্যার আমি পুরোটাই বুঝতে পেরেছি, আপনি ক্লিক করতে পারেন। সবাই বুঝতে পেরেছি? আমরা যদি সবাই বুঝতে পারি, তাহলে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি। আমাদের দেখবেন মিডিয়াম বাটনে সুন্দর মতো হয়ে গিয়েছে। দেখেন লিঙ্কের মতো কাজ হয়েছে। এবং এরপরে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি, এখন আমাদের জাস্ট বলবে যে আপনি এই পোস্ট নিয়ে কিছু কথা বলবেন নাকি। তাহলে আমরা বললাম যে ধরেন ডিজিটাল মার্কেটিং উইথ এআই ইন জুলাই 2025। আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। হ্যাশট্যাগ, যেগুলো হ্যাশট্যাগ আমরা কি বলেছি, যেটা দিয়ে মানুষ সার্চ দিতে পারে। তো হ্যাশট্যাগ ধরেন ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ এআই, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এআই উইথ এআই 2025। আরেকটা জিনিস দিয়ে দিতে পারি, হ্যাশট্যাগ সুদীপ লাইভ, যাতে সুদীপ দিয়ে কেউ যদি সার্চ দেয় তাহলে এই পেজটি যাতে দেখতে পারে। এরপরে আমাদের কাজ কিছু নেই, জাস্ট পাবলিশ করে দিই। আমাকে জাস্ট বলেন, এভাবে যদি আমরা কয়েকটি পোস্ট করি, তাহলে আমরা আস্তে আস্তে এগুলো পোস্ট করতে করতে এক সময় নিজেরা বেস্ট আর্টিকেল রাইটিং করতে পারবো। একদিনে তো পসিবল না, আস্তে আস্তে পারবো। আশা করি পারবো। ঠিক আছে, নেক্সট হলো আমরা এখানে মিডিয়ামে যদি ক্লিক করি, আমি অন্যগুলো সব কেটে দিচ্ছি। মিডিয়ামে ক্লিক করলে আমাদের কিন্তু সেই পেজে যাচ্ছে। তাহলে আমাকে কি বলতে পারবে আমরা কপি করেছি? আমরা
কপি করিনি, আমরা রেফারেন্স নিয়েছি। ঠিক আছে, আমরা কপি করিনি, আমরা রেফারেন্স নিয়েছি। তো আমরা ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা কিভাবে একটি পোস্ট করতে পারি, বা আমরা একটি আর্টিকেল লিখতে পারি, এবং আর্টিকেলটি কিভাবে করা করা যায় সেটি কিন্তু আমরা দেখেছি। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এবং এই উপায়ে আমরা যদি আর্টিকেল লিখি, তাহলে আমাদের কিন্তু লিঙ্কডইনও কিছু বলতে পারবে না, কি কারণে আমরা রেফারেন্স দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছি যে আজকের ক্লাসটি আমাদের জন্য কত ইম্পর্টেন্ট ছিল। ওকে, একটি আর্টিকেল রাইটিং যদি আমরা ভালো করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক বেটার পজিটিভ ইয়ে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার জেনারেটর গেছে, আমার আইপিএস এর আর কোনো ইয়ে নেই। সবাই আজকের জন্য এটুকুই। সবার ক্লাস যেহেতু শেষ, নেক্সট ক্লাসে আমরা সবার আনসারগুলো দিব। সবাই ভালো আচ্ছা, থাকেন। ঠিক আছে। ওকে, গুড নাইট। সাউন্ড